ঠিকঠাক। জি। কি করো তুমি? বর্তমানে বাগানে কাজ করি। মানে চা বাগান? জি। কিন্তু চা বাগানের পরিবেশ আমি যতদূর জানি দারুণ, বাট ইকোনমিক অর্থনৈতিক অবস্থা অনেক জায়গাতেই বেতন পাচ্ছে না, বেতন খুবই মজুরি কম। না, আমাদের অনেক জায়গায় হচ্ছে না চা বাগানে, তবে আমাদের এখানে কোনো প্রবলেম নেই, কারণ আমাদের হয়তো চিনবেন না যে হামিম গ্রুপ আছে না, তারা খুব ভালো প্রতিষ্ঠান। আমাদের এই কোম্পানি। তাই? আচ্ছা, আমার মনে হয় যতদূর আমার ভুল না হয় অ্যাকর্ডিং টু মে 2022 অনুযায়ী 166টা চা বাগান সিলেটে হামিম গ্রুপ দে আর লিডিং সোফার, এবং তারা খুব ভালো একটা কোম্পানি হিসেবে আমি জানি। ওকে, আমি শুনতে চাই তোমার জীবনের কথা। আমার জীবনের কথা হচ্ছে, আমার বয়স যখন 22 দিন। 22 দিন? হ্যাঁ, 22 দিন। অমৃত, আরেকটু জোরে কথা বলতে হবে। 22 দিন তখন আমার মা, একটু সামনে আসতে পারো যাতে করে এখানে কাছাকাছি। হ্যাঁ, আমার মা মারা যায়। 22 দিন বয়স? জি না, আমার মা যখন আমার জন্ম দিচ্ছে তখন মা মানে চোখ থেকে দেখতে পারতেছিল না, মানে অন্ধ হয়ে গেছে। এরপরে এমনি করতে করতে 21 দিন 22 দিন গেল। মানে অন্ধ হয়ে গেছে মানে কি আপনার মা আগে অন্ধ ছিল? না, প্রসবকালীন সময়ের জন্য, মানে আমার জন্মের সাথে সাথে, অর্থাৎ প্রেসার অনেক সময় বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, মোস্ট প্রবাবলি এগুলোর কোন ইমপ্যাক্ট যারা হয়তো টেস্টও ঠিকমতো করেনি বিধায় জানে না। জানি না এইগুলা, মানে আমার ঠাকুমা ছিল, উনি বলছে, চাচিরা ছিল, ওনারা বলছে ওখান থেকেও আসতে পারে। আমার জন্মের সাথে সাথে মানে ওর চোখে দেখতে পারতো না, এরকম করে করে মনে হয় 21 থেকে 22 দিন গেছে, এরপরে মারা গেছে। তখন আমার বয়স 22 দিন। এখন আমার চাচা একজন এমনি একটা মেয়ে তখন পালায় নিয়ে আসছিল, আমাদের হিন্দু ধর্মেরই মেয়ে, মানে অন্য সমাজের মেয়ের বয়স কম ছিল। তখন ওই কাকি আমার বাসায় আসছে, বয়স কম তো, এরপরে ওনার বাবার চাচারা মানে কেস করে দিচ্ছে আর কি, মানে মামলা দিয়ে দিচ্ছে। এখন কে পালায় নিয়ে আসছিল? আমার কাকা, আপন কাকা, আমার জন্মের 2 দিন পরেই। আচ্ছা, তখন ওই পালায় নিয়ে এসে বিয়ে করছে তো? না, বিয়ে করে মানে পরে বিয়ে করছে। আচ্ছা, পালায় নিয়ে এসে ওই বাড়িতে রাখছে। তো পরে ওনারা মামলা করে। প্রেম ছিল তাদের? প্রেম ছিল। আচ্ছা, হইতে পারে। পরে নিয়ে আসছি, তখন আমি তো 2 দিন না 3 দিন মাত্র জন্ম হয়েছে আমার। পরে আমার চাচি তো আমার কুলে নিছে, মা মারা গেছে। এখন বলতেছে না থাক অমৃত, থাকবো, আমি পালে পুষে বড় করবো। আর আমার দাদি ছিল উনি। এরপরে বড় হইলাম অনেক কষ্টে গুরু, মামার কাছে বড় হলাম, দিদা ছিল, ওই কাকি ছিল। আস্তে আস্তে বড় হলাম, মামার কাছে বেশি বেশি থাকলাম। এরপর মামার কাছে একদিন কথা কাটাকাটি করে চলে গেলাম আবার বাবার কাছে চলে গেলাম, একটু বড় হলাম। বাবা কি তখন বিয়ে করেছে আবার? না, এই কথাটা আমি ভুলে গেছি গুরু। যখন 7 বছর বয়স আমার, তখন বাবা বিয়ে করছে আবার, মা মারা যাওয়ার পরে। সৎমা কেমন ছিল? সৎমা তো বলতেছি গুরু শুনেন। পরে মা বিয়ে করছে বাবা, আমার 7 বছর বয়স যখন আমি দুনিয়ার সবকিছু বুঝতেছি, তা আমি মনে মনে ভাবতেছি আর কাকিদের বলতেছি যে দেখো আমার বাবা বিয়ে করছে, আমি যখন ছোট ছিলাম তখন বাবা বিয়ে করে নাই, আর এখন আমি দুনিয়ার হাওয়াও সবকিছু বুঝতেছি, এখন বাবা বিয়ে করছে। আমার কাকি এরকম বলতেছে, মানে কেউ ভালো পাইতো না বাবারে, মারেও। আর মা তো আমার দেখতেই পারতো না যখন থেকে, মানে নতুন অবস্থায় আছে তখন থেকে। নতুন যে মা মানে সৎমা। পরে মামা আসছিল, আমার আপন মামা আর মামি বাবার বিয়েতে। পরে মামা মামিরে রাইখা আমার কাছে চলে গেছিল, যত ছোট একটু দেখি ওরে, মাঝখানে তুমি থাকো, পরে ওরে আমাদের এখানে নিয়ে আইস। পরে আমার মামি থাকা সত্ত্বেও এখানে দেখছে মার ব্যবহার কিরকম, আচরণ কিরকম আমার সাথে করতেছে। পরে মামি বলতেছে অমৃত আমাদের কাছে থাক, ও বড় হওয়ার পরে তোমাদের এখানে আসবে। পরে আমি চলে গেলাম মামার কাছে, বড় হলাম। বড় হয়ে 2017 সালে আসলাম বাবার কাছে। এখন লেখাপড়া করবো গুরু, এখন বাবা তো টাকা পয়সা দিতেছে না, কাকারা দিত, মানে তেমন একটা দিতে পারতো না। পরে আমি চা বাগানে তখনই মানে অল্প বয়সে কাজ নিছি। বয়স কখন তো? তখন কত হবে গুরু, আমার 2024 সালে জন্ম হয়েছে, 1999। হ্যাঁ। পরে কাজ কাম ভালো ঠিক করতে পারতাম না, আর কোদাল তো চিনেন, মাটি কাটে যে, তখন চা বাগানে মানে ছেলেদের কাজ হইলো কোদাল মারা, মাটি কাটে। সকালে যেতাম 9টার দিকে, আসতাম 4টা-5টার দিকে, মানে সারাদিন কাজ করে একদম শরীর টায়ার্ড হয়ে যেত। পরে সপ্তাহে 3 দিন স্কুলে যেতাম,
4 দিন কাজ করতাম। সিলেটে কোন এলাকায় বাসা তোমার? এটা মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার। মৌলভীবাজার জেলা, রাজনগর থানা, গ্রামের নামও রাজনগর। রাজনগর, জি। ওকে। পরে 3 দিন, একদিন তো ছুটি থাকতো সাপ্তাহিক, 3 দিন কাজ করতাম, 3 দিন স্কুলে যেতাম। এরকম করে করে কোনো মতে 7 পর্যন্ত লেখাপড়া করলাম। আর আমাদের বাগানে একটা ম্যাডাম ছিল, প্রাইমারি স্কুলের ম্যাডাম, ওনার বাসায় টুকটাক কাজ করে দিতাম, ওনার বাজার হাট করে দিতাম। উনি টিফিন খরচের টাকা দিত, এমনকি গাড়ি ভাড়ার টাকা দিত। এমনকি স্কুলে যেতাম, আমার বাসা কেউ আমার গাড়ি ভাড়ার টাকা দিত না। আসা যাওয়া করতে 20 টাকা ভাড়া লাগতো, এই 20 টাকা ভাড়া কেউ দিত না। সকালের টিফিন খরচও কেউ দিত না, পুরো ওই ম্যাডাম আমরা দিত। ওনার বাসায় একটু কাজ কাম করতাম। পরে গুরু বড় হলাম, এখন তো পুরাই সবকিছু বুঝতেছি। এখন বাবার এই বাসায় একটা বোন একটা ভাই হয়েছে। এখন আমি আমার বাবার কাছ থেকে মায়া পাইতেছি না, কোনো মতে না। এরপরে এখন থাকেন কোথায় বাবার বাড়িতে? এখন বর্তমানে আপু বাবার কাছে থাকি। তাহলে সপ্তাহ আমি একদিন আমার চাচার কাছে, চাচির কাছে যাই। চাচা চাচি বেশি আদর করে হ্যাঁ। বাবা মার থেকে? তবে চাচারা বলছে যে তোর বাবা একটা ঘর উঠাইছে, এইখানে যা একটু তোর বাবার 7 বাদ দিবি, কারণ এখন তো বয়স হয়ে গেছে, তুই এখন বড় হয়েছিস, যা করছে তোর বাবা এগুলো তুই ভুলে যা। এখন তুই একটু বুঝা ঘরটার একটু উঠাই 7 দে। আর বোন একটু বড় হয়েছে, বিয়ে উপযুক্ত, ভাই ওরতে ছোট, এখন বিয়ে দিতে একসাথে থাকবে মিলেমিশে। আমি থাকতে চাই, কিন্তু মা আছে, মিলে থাকতে চাই না। যেমন ধরেন আমাদের তো সপ্তাহে হাজিরা হচ্ছে 170 টাকা, 6 দিন কাজ করলে আমাদের 1000 টাকা হয়। 170 টাকা হ্যাঁ। পার ডে? হ্যাঁ। কতক্ষণ কাজ করতে হয়? কতক্ষণ কাজ করতে? 4 ঘন্টা। তবে আমার বেতন হচ্ছে গুরু, আমি কারণ ধরেন বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে না, ওনার বাসায় আমি বাবুর্চি কাজ করি, তো আমার বেতন হচ্ছে 220 টাকা। আমি পাই সপ্তাহে 1540 টাকা। 1540 টাকা পাই, তো বাজার করি। ধরেন সপ্তাহে আমাদের এখানে বাজার বসে, চা বাগানে পেমেন্ট যেদিন দেয় দিন বাজার বসে, মাছ কিনবো, সবজি কিনবো। এর মাঝে সপ্তাহে আমার 500 টাকা কিস্তি আছে, 500 টাকা কিস্তি আছে, কিস্তি তুলে ফোন নিছি। কারণ বাবাকে বলতাম, যখন ছোট ফোন একটা ছিল, বাবার বলতাম আমার একটা ফোন কিনে দাও, চাচারা বলতো একটা ফোন কিনে দাও। আমার সমবয়সী যারা আছে সবাই বড় ফোন আছে, আমার নাই। কিস্তির টাকা দিয়ে তোলা ফোনটা? জি। তো এটা কিস্তি 500 টাকা করে দেওয়া লাগে? তার 1000 টাকা করে সপ্তাহে কিস্তি শেষ করে দিছি গুরু। আচ্ছা, 3 বছর হয়ে গেছে। এখন আমার ফোন কিনা হয়েছে 3 বছর হইতেছে। আর ফোন তো অনেক আগে বড় ফোন বার হয়েছে, কিন্তু আমার কেনার তৌফিক হইতোই না। অনেক কষ্ট কিস্তি তুলে ফোন কিনছি। আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4-এ। এক একদিন এক এক ভাবে, এক এক গল্প, এক এক উপাখ্যান নিয়ে এই ভালোবাসার বাংলাদেশ ক্যানভাস আমরা পোর্ট্রে করার চেষ্টা করি। এবং আজকে এসেছেন সৌমিত্র সুদূর অমৃত এবং অমৃতের মধ্যে আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। অমৃত এসেছেন মৌলভীবাজার থেকে, মৌলভীবাজার রাজনগর থানা এবং রাজনগর হচ্ছে গ্রাম, রাইট? রাজনগর গ্রাম থেকে। এই মানুষগুলো যখন আসে ভাবতে এইভাবে ওনারা চিন্তা করতে হয়তো পছন্দ করেন যে যখন এই মাইক্রোফোন বা ক্যামেরার থ্রু দিয়ে আপনাদের সাথে রুবরু হয়, আপনাদের চোখে চোখ রাখে, আপনাদের কান অবধি তার কথা পৌঁছে যায়, তখন মনে হয় কষ্টগুলো, এই যে পাহাড় সমান জগদ্দল পাথরের মতো বুকের মধ্যে বসে থাকা এই কষ্টগুলো হয়তো রিলিফ হবে। যা চা বাগানের অত অদ্ভুত পরিবেশ, অত নৈসর্গিক প্রাকৃতিক ঐশ্বর্য তার ভেতর থেকে পাথর নামাতে পারেনি, হয়তো মানুষের সাথে যখন রুবরু হবে এই কষ্টগুলো হয়তো রিলিফ হয়ে যাবে। সে কারণে তো এত দূর আসা অমৃত, রাইট? ওকে, যাচ্ছি আমরা তার কাছে বাকি গল্প শুনবার জন্য। এন্ড মিনওয়াইল গল্প শুনতে শুনতে আপনি যে কাজটা করবেন, একটু শেয়ার করে নেবেন আমাদের আজকের এই লাইভটা বেশি বেশি করে। ইউটিউবেও আছে, এই মুহূর্তে ইউটিউবে আমরা লাইভ আছি ফেসবুকে। সো আপনাদের যার যেখান থেকে দেখতে আসলে কনভিনিয়েন্ট হয় দেখবেন এবং ডেফিনেটলি শেয়ার করে নেবেন। বিকজ ভালোবাসার বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন যে গল্প শুনি, নিজেকে নতুন করে আবিষ্কার করি। মাঝে মাঝে মনে হয় এই চেয়ারে বসে হাউ ব্লেসড আই অ্যাম। এটি তাই, কারণ আসলে তো মানুষ দেখতে এসেছিলাম ভাবে, এমন জন্ম আর কি হবে। কারণ পৃথিবীতে জন্ম নেওয়ার পরে সবচেয়ে বড় ব্লেসিং তো এটাই, মানুষকে কাছ থেকে অবজার্ভ করার সুযোগ করে দেয় যিনি গেস্ট অফ অনার থাকেন, আমাদের হট সিটে বসেন। আমরা তারপর তো গুরু আস্তে আস্তে তো বড় হওয়া, এখন বড় হলাম, বাবার কাছে আসি, মার কাছে আসি। বাবার আদর তো পাই নাই যখন থেকে বাবা বিয়ে করছে তখন থেকে। আর মা তো আছেই, সৎমা। কি ধরনের অত্যাচার করে সৎমা?
সৎমা ধরেন যেমন আমার যেদিন থেকে মা বিয়ে হয়ে আসছে মানে আমার কাছে আর কি, বাবার কাছে, আমার ধরেন একটা যেমন একটা কাপড় ময়লা গেছে, একটা কাপড় ধুয়ে দেয় না। আমার যেমন ভাত বেড়া দেবো, ভাত বেড়া দিব না। আরো আছে না যে কি রে কি করস, ভালো আছিস, কথাবার্তায় না। হ্যাঁ, কোনো কথাবার্তা না। যেমন আমার যদি কোনো দরকার থাকে তাহলে আমি কথা বলি, আর ওনারও যদি কোনো দরকার থাকে তাহলে কথা বলবে আমার সাথে, এমনিতে কোনো কথাবার্তা বলা নেই। এরপরে এখন তো একটা বোন আসছে মানে বিয়ে উপযুক্ত। ওরা কি আপনার সাথে কথা বলে? বোন ভাই? না, আমার ভাই বোন, ভাই মানে মার টাইপে হবে, কিন্তু বোন আমার ভালো আছে। আমি যদি বলি আমার এটা রান্না করে দে, ওটা রান্না করে দে, তো আমরা দিব। যদি এতগুলা কাপড় যদি দেয়, ওর মানে 1000টা কাজ থাকে, ওর কাজ বাদ দিয়ে আমার কাপড় ধুয়ে দিব। অনেক ভালো, অনেক ভালো। তো আমি ওর বলি যে ভালো ভালো রান্না করে খাওয়াস, আর বিয়ে শাদী হইলে জামাই যদি ভালো ভালো করে রান্না করে খাওয়াস তাহলে জামাই তোর মায়া করবো। কারণ আমি গরু মাংস বাদে আমি সবকিছু ভালো করে রান্না করতে পারি, যেহেতু বাবুর্চির কাজ করেন আপনি। জি, আমি কক্সবাজার হোটেলে চাকরি করছি, ওয়েটারের কাজ করতাম। বুঝতে পারছি। তারপরে পরে এই মানে মন পাওয়া দায় বা আমার, এখন আমি যেতে বড় হয়েছি, যে যখন থেকে আমার খেয়াল নাই যে বাবা আমার একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা শার্ট কিনে দিচ্ছে, যেটা রাখো তুমি পরবা, এটা তোমার জন্য নিচ্ছি। আমার চাচা চাচি দিদা আসলো ওনারা দিত, মামা আসলো মামি আসলো ওনারা দিত। এই গুরু আমি এই ঘটনাটা এখানে শেষ করতে চাই। আমার একটা মানে প্রেমের গল্প আছে, এটাও আমি শেয়ার করতে চাই। ওকে, কিন্তু প্রেমের গল্প যদি এরকম চুপি চুপি ফিসি ফিসি হয় তাহলে কিন্তু বেশিরভাগ মানুষ কিছুই বুঝবে না। ওকে, একটু জোরে কথা বলতে হবে, না হলে এত কষ্ট করে এত দূর থেকে আসছো অমৃত, সব মাঠে মাঠে পড়বে। তুমি নিজে যখন শুনবে তোমার খারাপ লাগবে যে গুরু এতবার বললো, শান্ত এতবার বললো, তাও শুনলাম না, একটু জোরে কথা বলা উচিত ছিল। জোরে কথা বললেই তুমি বডিটাকে সামনে দিকে আগায় নিচ্ছ, ভেতর থেকে শক্তি তৈরি করছো, কিন্তু গলা দিয়ে কথাটা বাইর হচ্ছে না। এখনো টেনশন যায়নি? ও আসলে অনেক, ও আমাদের অফিসের নিচে এসে আমাকে বলতেছে যে আপু আমাকে একটু নিচের থেকে নিয়ে যাবেন, আমার খুব ভয় লাগতেছে। তো আসলে এক একজন মানুষ এক এক রকমের। কিছু নাই, এই যে সিচুয়েশন, যে পরিস্থিতিতে তুমি আছো, যে 22 দিন বয়সে তুমি তোমার মাকে হারিয়েছো, অনেক কষ্ট করে, বাবা আরেকজন সৎ মা নিয়ে আসলেন, তারপর থেকে কোনো আঙ্গিকেই কারো কাছ থেকে ভালোবাসাটা পাওয়া হয়নি। বাসার পাশে একটা ফুপু ছিল, মানে ওনার বাচ্চা আমার সমবয়সী ছিল, ফুপুর দুধ খাই মানে বুকের দুধ খাই মানে বড় হয়েছে আর কি। সেটাই তো। তোমার কাছে কি মনে হয় যে উপরে যিনি বসে আছেন, স্রষ্টা বলো, ভগবান বলো, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি পক্ষপাত দুষ্ট? তিনি কি পক্ষপাতিত্ব করেন তার বান্দার সাথে? অবশ্যই না। তিনি হয়তো কোনো না কোনো ফরম্যাটে তোমার জন্য হয়তো দারুণ কিছু অপেক্ষা করে রেখেছেন, রাইট? সো কোনোভাবেই নিজেকে পিছিয়ে থাকা ভাবা, আমি এখন এখানে এই কাজ করতেছি, এই কাজ করতেছি, এই পরিবেশে যে আমি কি করব, এরকম ভাবে ভাববার কোনো কারণ নাই। তুমি সঠিক, তুমি সেরা, তুমি পৃথিবীতে এসেছো বিধে পৃথিবীটা পরিপূর্ণ হয়েছে। নিজেকে ছোট ভাববার মিনিমাম কোনো কারণ নাই। সো অমৃত, শুরু হচ্ছে এবার প্রেমের গল্প। ফাইনালি মনে হয় অমৃত ভালোবাসা দেখা পাচ্ছে, যেটা বাবা মার আদলে পায়নি, আত্মীয় স্বজনের আদলে কেউ ভালোবাসছে, কেউ উচ্ছিষ্টের মতো ব্যবহার করেছে, এই প্রথম মনে হয় ভালোবাসা দেখা পেলো নাকি? শুনি কিভাবে পরিচয় তার সাথে। পরিচয় হয় ওর কাছে, মানে আমাদের শ্রীমঙ্গল তো চিনেন আপনি। আমি শ্রীমঙ্গল ওইখানে একটা কাপড়ের দোকানে জব করতাম বেশি দিন, 3 মাস। শ্রীমঙ্গল তো খুব মারাত্মক জায়গা, এত বৃষ্টি হয়, আর ওখানে গেলেই প্রেম করতে মন চায় আমার। আমাদের সিলেটে তো অনেক বৃষ্টি, প্রেম টাইপ অনেক বৃষ্টি, আর মেয়েটা প্রেমিক আদমি। সেটাই আমি বলতে চাচ্ছিলাম, যে প্রেমিক সে সব জায়গাতে প্রেম দেখে। পরে গুরু কাপড়ের দোকানে জব করতাম, একদিন রং নম্বরে ফোন আসছে একটা, ওই মেয়েটা চা বাগানের মেয়ে। গান দিস না তুই মাঝে মাঝে, এটা তোর ভালো গুণ। তারপর তো ও চা বাগানেরই মেয়ে, ও ঢাকায় চাকরি করতো, আপনার উত্তর একটা বাসায় চাকরি করতো। রং নাম্বারে আমি এমনি পূজার সময় ছিল 1 বছর, পূজা মানে প্রেমের সময়, পূজার সময় ছিল। তো আমি তো কাপড়ের দোকানে তখন কাস্টমার বেশি থাকে, আমি খুব ব্যস্ত, ফোন এনে ছোট ফোন ছিল রাখে দিছি, রুমে রাখা আছে, আমি তো দোকানে আছি মহাজনের সাথে। সন্ধ্যার পরে আমি মহাজন বললো যে তুই একটু রেস্ট করে আসবি, যা খাওয়া দাওয়া নাস্তা করে। তো আমি গেলাম, দেখি 6 থেকে 7টা মিস কল। তো আমার ফোনে তখন SMS করতাম, SMS ছিল তখন। তো আমি করলাম যে কে আপনি, যে মিস কল দিচ্ছেন?
আমি কল দিতেছি, কলটা ধরেন। 3টা না 4টা কল দিছি, কলটা ধরে নাই। ও আবার পরে মেসেজ দিয়ে আমাকে বলতেছে যে আমার ফোনে মিনিট আছে, আমি কল দিতেছি, আপনি কল দিয়েন না। মেয়েটা বলছে মানে ওরে বলো বলে বাবা নাকি? রে। তখন বুঝতে পারেনি ছেলে নাকি মেয়ে। যদি টেরি পাইতো মেয়ে, তাহলে তো 1 বা 3 বার কেন 300 বার ফোন দেওয়া হয়ে যেত, তাই না অমৃত? জি। আমরা ছেলে বলে কথা দেয় বাড়িমার হাতে। বুঝলি? গুরু আমার ভিতরে এখনো স্বাভাবিক না? হ্যাঁ, হাই হাই। একবার চাই পাতা, পরে- তাহলে স্বাভাবিক হবি। ধরবি আমাকে? নে নে। পরে এই ও কতদিন আমার প্রোগ্রাম শোনা হয়? 2017 থেকে মানে 10 বছরের আমাদের প্রেম, মানে ওই টাইপের প্রেম না, মানে দুই ভাইয়ের যে Brotherhood. ভালোবাসা, আর ব্রাদারহুড, আর 2জন আপু ছিল না, ওদের গল্প শুনতাম, বলতো ওনারা। ওইসবের কথা শোনা। অঙ্গনা আপু আর কি পূর্ণতা আপু, সব মনে আছে। Oh, yeah. মেঘলা, প্রিয়াঙ্কার কথা। প্রিয়াঙ্কা। ওনারা ছিল। ওকে, পরে এই কথা সব মনে আছে। দেখছেন? মানে আমাদের সাথে সাথে কেন আমাকে কি মানুষ মনে রাখবে? শান্তু, মানে আমাদের সাথে সাথে মানে ওরা আমাদেরকে সাথে নিয়ে বড় হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার না? সো আমরা তারপরে- বয়স্ক হচ্ছি। তারপরে গুরু ফোন দিলাম, আমি বললাম যে না আমি ফোন দিতেছি। ফোন দিলাম তো আমি বললাম যে কে আপনি? তো ও উঠে বললে যে আপনি কে? আমি বললাম আমি মানুষ। তো ও বলতেছে আমিও মানুষ। তো আমি বললাম যে মিস কল দিয়েছেন কেন? তো কই যে না এমনিতেই, যে দেখি নাম্বার ছিল আমার কাছে, এমনি কল দিয়ে দেখি কে। তো আমি বললাম যে কি বলবেন বলেন, আমার হাতে কাজ আছে, আমার দোকানে কাস্টমার আছে। তেমনি 2-3টা কথা ভালো মন্দ জিজ্ঞেস করে ফোনটা রেখে দিলাম। এখন রাত্রে 11টার পরে 12টার পরে মেসেজ করতেছে কি করেন, মানে খাওয়া দাওয়া করছেন, ভালো আছেন, মানে একটু আজব আজব কথা। যেমন কি প্রথম শোনা হচ্ছে সব কথাগুলো? কি কি? প্রথম কথা যেমন ভালো যে, আছেন, খাওয়া দাওয়া হ্যাঁ, করছেন। খাওয়া দাওয়া করছেন, আর কি করেন, এত ব্যস্ত মানুষ আপনি, এত এই বয়সে এত কাজ করে কে খাবে, আপনার কে আছে? বয়স কিভাবে বুঝলো? এখন ওই জানে আচ্ছা আচ্ছা। কিভাবে বুঝলো। আমার এখন- একটা কোয়েশ্চেন আছে, যেহেতু মেয়ে আর কেউ না এখানে, এক শান্তু ছাড়া। শান্তু, প্রেম বা এই ধরনের সম্পর্কে গেলে তোদের পক্ষ থেকে ফার্স্ট কোয়েশ্চেন আছে, খাওয়া দাওয়া করেছেন, তার আগে কি না খেয়েছিলাম? আমরা কি কোনো দুর্ভিক্ষের ঘরে জন্ম নিয়েছিলাম? না, এই মানে ভাগ্যিস ওই দিন খবর নিয়েছিস খেয়েছি কিনা, তার আগ পর্যন্ত মানে হ্যাঁ। তারপর তো মানে 2 দিন প্রীতি প্রকাশের মেয়েদের প্রথম অস্ত্র এটা না? এটাই দুই দিন কেয়ার, মানে আমরা আসলে কেয়ার করতে এটাই বুঝাই। তো গুরু ওর 2 দিন খেয়েছেন পরে আমাদের পুজো একবারে কাছাকাছি ছিল। ওকে। যেমন ধরেন কালকের পরের দিন নবমী, আর 3 দিন আগে ও ঢাকা থেকে বাড়িতে যাবে। এখন মানে কথাবার্তা হয়েছে 3-4 দিনের মধ্যে, ভালোই কথাবার্তা হয়েছে, পরিচয় হয়ে গেছে ভালো ওর সাথে। এখন আমি বললাম তো সামনে তো পুজো, এখন তুমি কি? তাহলে সেও কি সনাতন? হ্যাঁ। ও, এরপরে আমি বললাম যে ভালোবাসা একদম জমে ক্ষীর। এবার যেন অন্যরকম পুজো। Hey! টুটুর। তারপর না, সো তাই। ওই পুজোতে সেও বাড়িতে আসছে হ্যাঁ, ছুটিতে। তা আমি বললাম যে সামনে তো পুজো, 2-3 ওর দিন। বাসা আবার কোথায়? ওর বাসায় শিরমঙ্গলে, ও। আর আমার বাসা মৌলিবাজারে। আমি বললাম সামনে তো 2 দিন বাকি আছে পুজো, আর তুমি আসবে না? তো কই যে আমি মানে একটা দিন মানে নাইটে ও রওনা দিচ্ছে। তা আমারে বলছে, আমি ধরেন বাস স্ট্যান্ডের কিছুটা মানে কাছাকাছি, এক্সাইটমেন্ট স্পেশালি সনাতনদের জন্য কলকাতাতে খুব বেশি হয়। মানে সম্পর্কটা একটু আগে হয়েছে, ধর ফার্স্ট দেখাটা হচ্ছে মণ্ডপে গিয়ে মণ্ডপে গিয়ে। বা পুজোর কোনো অকেশনে। মণ্ডপে না, থ্রিলিং। না না, হয় যেখানে এই যে সব মানে জায়গায় পূজার- উৎসবের আমেজ তখন। পুজোর 3 দিন আগে আসছে, একদিন নাইটে। আমি সরি, মাথায় ঢুকে গেছিলাম। হ্যাঁ, আমারে বলতেছে যে আমার তো বাসা দূরে এখান থেকে, তুমি আমার রিসিভ করো। নিয়ে যাও। হ্যাঁ, তুমি আমার বাসায় দিয়ে আসো, কারণ ও ভোর রাতে বাস থেকে নামছে এখানে। তা আমি বললাম যে কেন, তোমার ভাই আছে, তোমার বাড়ি ফোন দেও বলো, বা তোমার ভাইরে বলো আমার কাছে আসে থাকতে, ও ভোর রাতে তোমার যায় নিয়ে আসতে। পরে ওর ভাইরে এরকম বললাম, তোর ভাই আসলো, নিয়ে গেল রে। তারপর এখন আমার দেখা মানে হয় নাই, খালি ফোনে কথা হয়েছে। তুমি গেলে না? না, আমি যাই নাই। তো তুমি একমাত্র ব্যক্তি যে যাবে না। আমি যাবো, পৃথিবীর আমি আস্তে 99% আস্তে যাইতেছি। ও আস্তে আস্তে যাইতেছে, আচ্ছা, ওটা যাও। বললো। তো পরে 3 দিন 2 দিন বাকি আছে পুজোর, তা ও বলতেছে আমি কালকে মার্কেটে আসবো, আমি শপিং টপিং করি নাই। তা আমি বললাম আসো, তাইলে দেখা আমাদের হয়ে যাবে। তা আমার মালিকের একটা ছেলে ছিল আমার বয়সী, তা আমি কোনার বললাম ভাইয়া আমি একজনের সাথে দেখা করতে যাবো, আমার একটু ছুটি দিন, আমার কাস্টমার দোকানে মানে ভরা। জাম, পূজার সিজন তো। পূজার season। হ্যাঁ, এখন বলতেছে উনি যে আমি আসি না, আমি থাকতে তুমি চিন্তা করেন, তুমি যাও। তো ওই ভাই আবার বলতেছে ছেলে না মেয়ে? আমি ওনার মানে ফ্রি ছিলাম ওনার সাথে, বলতেছে না ভাই একটা মেয়ে, ওর সাথে একটু দেখা করবো। তো
তো আমার সমবয়সী আরেকটা দোকানের ছেলে ছিল, ওরে বললাম চ আমি একসাথে একজনের সাথে দেখা করবো, ওরে নিয়ে গেলাম। তো এখন দেখতেছি ও মার্কেটে আছে, বলতে আমি বললাম কোন মার্কেটে, তো বলতেছে আমি শাপলা মার্কেটে এসেছি। ওর ছবি কি দেখছেন মধ্যে মোবাইলে? না না, ওর বড় ফোন, আমার ছোট ফোন। আচ্ছা, সো দেখার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আরো এক্সাইটিং, ইউ নো, একটা এক্সাইটমেন্ট কাজ করে, কেমন হবে। না, সে চাইলে তার পরিচিত কোনো নাম্বারে বা মোবাইলে নিতে পারতো, হয়তো এটাও ভয় পাইছে যে হাত ছাড়া না হয়ে যায়, ওজন্য শেয়ার করেনি। পরে গেলাম আমি শাপলা মার্কেট, বললো আপনাকে না। তারপর তো গেলাম আমি দেখে চিনে নিছি। আমি বললাম যে তুমি কি কি কালারের কাপড় পরছো? তো ও বলতেছে আমার একটা জিন্সের প্যান্ট পরছি আর একটা শার্ট পরছি, আর মানে যেরকম বলছে এরকমই আছে। তো আমি, আমার সাথে একজন ছেলে ছিল, ওরা বলতেছি যে ও তো হয়তো বড় লোকের মেয়ে হইব, আমার দেখলেই তো মনে হয় আর কিছু কথাবার্তা বলবো না, তো বলবো যে ভাগ চালা, তোর সাথে আমার প্রেম হইব না। এটা তুমি ভাবতেছো? আমি ভাবতেছি মুখে যদি কেউ ইংরেজি বলে, জিন্সের প্যান্ট পরা, শার্ট পরা, বড় লোক না হয়ে শিক্ষিত না হয়ে যায় কোথায়? ওকে, তারপর তো আমি একটা মানে এখান থেকে কিছুটা দূরাদূরি, তোমরা জিন্সের প্যান্ট পরা মেয়েগুলা কমেন্ট করতেছো না কেন, বুঝলাম না। পরে আমি দেখি ওরা চিনে নিছি, আর আপুর মতো চুল খোলা আছে, আর ওই মেয়ের চুল আরো লম্বা ছিল, চুল স্ট্রেট করাইছিল আবার। অমৃত ভয় লাগতেছে, জামাকে আমার ভয় করতেছিল তখন, জামাকে মানে রিজেক্টই করে দেয়। হ্যাঁ, এরকমই ভাবতেছি। পরে আমি ফোন দিলাম। দেখতে কেমন লাগতেছিল? দেখতে সুন্দর ছিল, আমার চিপ সুন্দর ছিল, একটু শ্যামলা, মুখ গোল ছিল, মানে সুন্দর। হ্যাঁ ছিল মানে আছে। আর এমনি তো মেয়েরা মানে মেকআপ করলে আরো সুন্দর লাগে। ও মানে কি ও মেকআপ করা ছিল? হ্যাঁ, মেকআপ মার্কেটে গেছে, তো মেকআপ করে গেছে, আর ওনার ফ্যামিলি সবাই গেছে, একটু ফ্যাশনেবল ধরনের স্টাইল করে। পরে আমি বললাম যে তুমি কই, আমি দেখি, তারপরে বলতেছি তুমি কই, আমি তো আসছি। সবাই মেকআপ করতে পছন্দ করে, গুরু আপনি আমাকে পছন্দ করেন না। পরে ও বলতেছে যে তুমি কোথায়? আমি বললাম যে আমি তোমার দেখতেছি, কিন্তু আমি যাবো না সামনে। আমি যাবো না সামনে, আমি এরকমই বলতেছি। মানে আমাদের সিলেটি ভাষায় তো গুরু অন্যরকম না, আমি বলতেছি যে না না, তুমি হয়তো কোন বড় লোকের ফুড়ি আসো, আমি তোমার সামনে যাইতাম না। মানে বলতেছে না না, তুমি আসো, আমার বাবা মার সাথে পরিচয় করাই দিব। তো গেলাম সামনে, তো সামনে থেকে দেখতেছি গুরু মানে আরো সুন্দর, মানে আমার সাথে মানাই না। পরে এরকম ওর বাবা মারে শপিং করে ঘরে পাঠাই দিল, উনি বাসায়, ওর ভাই আর ওর একটা বান্ধবী আর আমি আর আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল। পরে নিয়ে গেলাম একটা হোটেলে, যেমনি নাস্তা করলাম বিকালে। ঘাবড়ায় কথা বলতেছিল, মানে আমি তো ভয় বিরাজ করতেছি, কারণ বড় লোকের মেয়ে নাকি, পুরাপুরি মানে খবর সবকিছু জানি না। মানে ওর কাপড় চোপড় যখন বলছে না জিন্সের প্যান্ট আর শার্ট পরছি, আমি বলছি তো কোন বড় লোকের মেয়ে, যেহেতু জিন্সের প্যান্ট শার্ট পরেছে ডেফিনেটলি বড় লোকের মেয়ে। আর যেহেতু ইংরেজিতে কথা বলে, তাহলে ঠিক কথাই বলতেছে। আর চুল আছে, চুল শেষ করতে ওদের ওখানে সব জায়গাতে বাংলাদেশে ইংরেজিতে, এখন দেখিস না এই মাসে ইংরেজিতে যেতে বলতেছে, তাহলে সঠিক কথাই বলতেছে। ওকে, তারপর এখন আমি এটাই ভাবছি, আমি আমার চেহারা গরিব আদমি, ও বড় লোক, আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা। নাস্তা করলাম, ও বলতেছে চলে আমার বাড়িতে বেড়াই আসবেন। আমি বললাম যে না না, এখন যাব না, এখন আমি বাড়িতে যাব, কালী পুজো তো 15 দিন পরে, আমি কালী পুজো না হয় তোমার বাসায় যাবো। তোর বাসার সামনে আমার একটা মাসির বিয়ে হয়েছে আর কি। আরেকটু জোরে বলা যায়? হ্যাঁ বলতেছি, ওর বাসার পাশে মানে আমার একটা মাসির বিয়ে হয়েছে। কালী পুজোর সময় মাসির বাসায় গেলাম, তোর বাসায় গেলাম, ওর মানে ঘর বাড়ি দেখে আসলাম, বাসাটা। এখন আমাদের হিন্দুর মাঝে তো অনেক ধর্ম আছে, তো হচ্ছে আমি তো হলাম রায় আর হচ্ছে বুনার্জি। এখন ওর মা প্রথম দেখে আমার পছন্দ করছে, আর আমি ভাবতেছি যে প্রথমে ভাবছিলাম ওটা মনে বড় লোক আর আমি হচ্ছে গরিব। ওর মা দেখলে মনে আমার রিজেক্ট করে দিব, হয়তো পছন্দ করতো না। ওর মা আমার প্রথম দেখাতেই বলছে না, ছেলেটা ভালো আছে, তোমার ওর বিয়ে হয়ে যাবে। প্রথম দেখাতেই তোমার বাবা মারে পাঠাই ওইখানে, আমাদের বাড়ি ঘরকে দেখে দেব। আমি মনে মনে বলতেছি গুরু যে না, আমি বিয়ে করতে পারবো না, কারণ এই মেয়ে স্টাইলিশ টাইপের, আর এর সংসার করা যাইব না। আমি মনে মনে ভাবতেছি গুরু, ওরা বলতেছি স্টাইলিশ ওখানে সংসার করা যাবে না, নাকি ওর যোগ্য না, কোনটা ভাবতেছি? আমি দুইটাই ভাবতেছি। দুইটাই ভাবতেছি। আমি বলতেছি ও বিয়ের পরে যদি আর কোনো ছেলেটালে পটাই নেই, আচ্ছা আমি যেহেতু কন্ট্রোলে রাখতে পারবো না,
আচ্ছা, তো বুঝলাম। পরে পরে বিয়ে হইল না, কিভাবে? হইল না, বিয়ে তো হইল না ওর সাথে আর আমার সাথে। পরে আমি চলে আসলাম আপনার চাকরিতে ঢাকায়, ওই কাপড় ব্যবসায়ী মানে দোকান ছাড়ে শ্রীমঙ্গলে চলে আসলাম আপনার ফার্ম গেটে। ফার্ম গেটে আপনার ওই যে হোটেল ফার্ম গেট। হঠাৎ করে 10 তলা 15 তলা তো না বিল্ডিং, 15 তলা থেকে ফেলে দিলে কেন আমারে? আমরা তো না আবেগ নিয়ে ঢুকতেছি, বাড়িতে গেছে ধাপ করে বলতেছে বিয়ে হলো না। কি করে হলো না? না, ওর মা তো প্রথমেই ভাবে নিছে যে বিয়ে হয়ে যাবো, হবে তো হলো না, হঠাৎ করে বলতেছে কেন ঘটলো এরকম? না তো আমি বলতেছি যে বিয়ে হলো না, তো ও চলে আসছে কালী পূজার পরে ঢাকায় চলে আসছে, আমি চলে আসছি আপনার শ্রীমঙ্গলে কাপড়ের দোকানে। পরে আমি ওই কাপড়ের দোকানে ঝগড়া করেছি মাদানের সাথে, বললাম যে না আমি আপনার দোকানে কাজ করবো না, বেতন কম দেন। পরে আমি ঝগড়া টগড়া করে চলে আসলাম ফার্ম গেটে আপনার চাকরি। উদ্দেশ্য তো একটা, ওর কাছাকাছি থাকা। হ্যাঁ, ওর কাছাকাছি থাকা, সেটা বলো, সব ঝগড়া ফগড়া করতে হবে। পরে চলে আসলাম, উদ্দেশ্য ওইটাই, মানে ওরে না জানে আসলাম। ও যদি থাকতো গলা চিপাতে, তুমি গলা চিপায় যাও, ছাগল না যাইতো তুমি তাই যাইতা। ও আগে আসছে, আমি পরে আসছি। পরে আসলো, তারপর ফার্ম গেট। হ্যাঁ, পরে আমি আসি 3 দিন পরে ওরে বলতেছি আমি তো ঢাকায় আসছি চাকরিতে, এখন এখানে কোম্পানি মানে রুম দিচ্ছে আর বিছনাপত্র দিছে নাই, আর আমি তো আনি নাই কিছু, এগুলো যদি আমার দিতা। হ্যাঁ, আমি বলছি ওরে, তো তারপর তোর বলছে যে হ্যাঁ দিতে পারবো, তবে শুক্রবারের দিনে এসো, আমার ম্যাডাম সারে কই জানি যাইবো, ওরা থাকবো না, আমি ব্যাগ ট্যাগ ভরে নিচে রাখবো সিকিউরিটির কাছে, উত্তরেই থাকতো মেয়েটা। পরে আমি এক ছেলে ফ্রেন্ডে নিয়ে গেলাম ওর কাছে, দেখি 2টা ব্যাগে মানে একটা বালিশ, একটা নকশি কাঁথা রাখা আছে, 2টা কম্বল রাখা আছে ব্যাগে ভরা। তো বাড়ির জিনিসপত্র না গুলো? আচ্ছা যাই হোক, না না বাড়ির না, ওইটা ওর মানে ম্যাডামের কাছ থেকে নিয়ে দিছে। আর 800 টাকা দিছিল আমারে। 800 টাকা? হ্যাঁ, 800 টাকা দিছিল, বলছিল এটা রাখো, তুমি আসছো নতুন অবস্থায়, তোমার পকেট খরচ লাগতে পারে। পরে এখানে এটা শেষ। পরে আবার আসছে বাসায়, ওর বাসায় একা আসছে। তোর মা বাসায় যখন ও একা গেছে, তো বলছে যে তুমি অমিত্রে নিয়ে আসো না কেন, তুমি একা আসছো কেন, ও যেহেতু ছিল ঢাকায়, ওরে নিয়ে আসতা। কে বলে এটা? মেয়ের মা বলে। মেয়ের মা বলছে? মেয়ের মার খুব পছন্দ ওরে। হ্যাঁ, মানে ওর মা ভাবছে যে তুই যখন ও ঢাকায় আছে, তুই এখন আর একা খাওয়া দাওয়া করবি না, ওরে নিয়ে আসবি। ওর মা প্রথমে আমার জামাই ভেবে নিচ্ছে, আচ্ছা, মানে এই ভাইবে বলতেছে। এখন পরে আসছে, ও চলে আসছে, একা গেছে, একা চলে আসছে। এখন আবার ওর চাচাতো বোনের একটা বিয়ে ওইখানে, তো বলতেছে এখানে আমাদের এফডিসি থেকে আগে আসতো, এখন ফার্ম গেট থেকে আসে। তো আমার বলতেছে স্যারা যে এখানে পার্টি আসছে, বড় একটা পার্টি, তুমি চলে এসো, থাইকো না। তো বিয়ের দিন আমি চলে আসলাম। তবে বিয়ের দিন ওরে বলতেছি যে আমার কাছে এখন টাকা নাই, আমি হুট করে আসছি, বেতন টেতন নাই, তুমি আমার কিছু টাকা দাও। আবার টাকা? হ্যাঁ, আমি ওর কাছ থেকে এদিনকে চাই নিয়েছিলাম 1000 টাকা। ওর কাছে টাকা পয়সা সবসময় থাকতো? হ্যাঁ, থাকতো ওর কাছে। পরে ও মানে আগে দিত ওর ইচ্ছা করে, আর যখন ওর সাথে গেলাম তখন আমি বললাম যে ইচ্ছা করে আমার কাছে এখন টাকা নাই, আমার 1000 টাকা দাও। স্বেচ্ছায় দিত, আর যখন অনেক সময় চেয়ে নিচ্ছে, অনেক সময় স্বেচ্ছায় দিচ্ছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, পরে আসলাম, আমি চলে আসলাম। এখন ওর মানে একটা খালা ঘরের ভাই, মানে মাসি, আমাদের হিন্দুতে মাসি বলে না, ওর মাসি ঘরের ভাই মানে ওরে ভালো পাইতো আর কি। ও বলতো না, ওর মানে পছন্দ করতো, আমাদের সিলেটি ভাষায় বলতেছে, মানে পছন্দ করতো। এখন ও জানতো না মেয়েটা, ওরে দাদাই বলতো, ওরে গার্লফ্রেন্ড ভাবতো, ওরে বয়ফ্রেন্ড ভাবে। এখন আমারে ও যখন নিয়ে আসছে, ওর বোনের বিয়ে শেষ হয়েছে, নিয়ে আসছে বাড়িতে, তো ওর ফোন আমি যেদিন বিয়েতে গেছিলাম, তো ওর বড় ফোনটা আমি নিয়ে আসছি গুরু, এই কথাটা বলতে ভুলে গেছিস। তো বললাম তোমার ফোনটা দাও, আমি কয়টা দিন চালাই, আমি তো বড় ফোন কোনদিন চালাই নাই, তুমি আমারটা রাখো আর তোমারটা দাও। দিয়ে দিল? হ্যাঁ, দিয়ে দিচ্ছে। পরে নিয়ে আসছি, তখন ওর খালাঘরের ভাই ওরে বলে যে ও ছেলেকে তুমি চিনো না, জানো না, ওরা তোমার ফোন দিয়ে দিলে কে? বলতেছে না আমার ফ্রেন্ড। ও মেয়ে বলতেছে আমার ফ্রেন্ড, খুব ক্লোজ। শেষ। পরে আসছে ওরা, ও বাসে, ও তোরাই নামছে ট্রেনে, তো ছেলেটা ফোন দিয়ে আমার বলতেছে যে তুমি ভালো বলতেছে, তুমি ওর ফোনটাই না দিয়ে দাও। তাই আমি বলতেছি, আমি যখন ও ফোন দিয়ে বলতেছি, তখন আমি বাংলা মিশনে খাবার নিয়ে ডিউটিতে আসি। আমি বললাম এখন আমি পারবো না, কালকে ছুটি আছে শুক্রবার, আমি কালকে নিয়ে দিতে পারবো। পরে ফোন দিয়ে আমার গালিগালাজ করতেছে ওই ছেলেটা। এখন ও চুপ আসছে, কিছু বলে না, কয়ে ও আমার ফ্রেন্ড, ও মারে, ওরে মা পছন্দ করে,
খুব। তা মোবাইল নিয়ে গেছে তো কি হয়েছে, মেয়ে বলতেছে। পরে আসলাম আমি ডিউটি থেকে, আমি বললাম যে কালকে সকালে না, কিন্তু আমার তো রাগ উঠে গেছে, মানে খারাপ খারাপ গালিগালাজ করতে গুরু। ফোন নিয়ে আমি চলে আসলাম 9টা বাজে। 9টা বাজ থেকে আমি ফার্ম গেট থেকে রওনা দিলাম, উত্তরে গেলাম যাই ফোন দিয়ে আসলাম। আর ফোন নিয়ে আসলাম আর ওর ফোন দিয়ে আসলাম। চলে আসার পরে এখন বললাম যে তুমি ওরে কি ভাবো, ও তোমার কে লাগে? আমি ওরে বলতেছি ও তো আমার ভাই লাগে। আমি বলতেছি তোমার যদি ভাই লাগে তো তোমার নিয়ে তো খারাপ খারাপ কথা বলে কে, তুমি কিছু বলো নাকি? আমি মেয়েটার বলতেছি, তো চুপ, কিছু বলে না। তো 2-3 দিন পরে আমার বলতেছে ও আমারে ভালো পায় আর আমি তোরে ভালো পাই না, কারণ আমি ওরে ভাই মনে করতেছি। আমাদের হিন্দুর মাঝে গুরু এরকম হয় না, আর আপনাদের তো মুসলিমের মাঝে মানে ধরেন ফুফাতো ভাই চাচাতো ভাইয়ের মাঝে বিয়ে হয়ে যায়, আমাদের মাঝে এগুলা হয় না। তো এখন ও মেয়ে বলতেছে ও আমারে বিয়ে করতে চাইতেছে, ও তো আমার ভাই লাগে, আমরা ভাই বোন, আমি ওরে করবো না বিয়ে। পরে কেমনে গুরু না, পরে আমি গেলাম বাসায় একবার, আমার বাসায় না মানে কি এটা বলা ঠিক হবে না ওই কথাটা? না বলতেছি দাঁড়ান আবার আসতেছি। পরে আমি একা একা বাসায় আসলাম, আমার চাচারা জন্য কি একটা দরকার মনে আমার ডাকছে, বাড়িতে গেলাম আমি। তো আমারে বলছিল তুমি যখন বাড়িতে যাবা, মানে ওর তো মানে খুব বিয়ে করতেছে ওই ছেলেটা, ওর খালা করে ভাই ওরে প্রেশার দিতেছে যে আমি তোমারে বিয়ে করবো। এখন ওরে চাইতেছে না। এখন ওই মেয়ে বলছিল আমারে যখন তুমি বাড়ি যাবা তখন তুমি তোমার সাথে আমারে নিয়ে যাও, কারণ ওর মেয়ের উদ্দেশ্য হলো যে আমার সাথে যখন ও বাড়িতে যাইবো, আমার বাড়িতে ও আর ঢাকায় আসবো না, আমার সাথে পালায় বিয়ে করে নিব। এটা কার উদ্দেশ্য? ওই মেয়েটার উদ্দেশ্য, মাস্টার প্ল্যান। হ্যাঁ। তারপর পরে আমি ওরে না বলে চলে গেছিলাম। ও তো আমার সাথে যাইতে চাইতেছিল, আর ওর তো প্ল্যান ও গেলে আর আসবো না আমি ভাবতেছি। পরে আমি ওরে না বলে চলে গেছিলাম। কেন? ওই যে আমার সাথে যাইবো আর পালায় বিয়ে করে নিবো, আর যদি আসতে চায় না ঢাকা। ও এই ভয়ে পালাই গেছো তুমি? না পালাইছি না, আমারে যাওয়ার গাড়িতে উঠে গিয়ে তারপরে ফোন দিয়ে বলতেছি আমি চলে যেতেছি, আমি কালকে আসবো আবার, আমার একটা কাজ আসছে বাড়িতে, আমি যাবো আর আসবো। ওকে। পরে আসলাম ঢাকায়। এখন ঢাকায় আসে আমি ওর কল দিই, কল ধরে না, মেসেজ করি, মেসেজ রিপ্লাই করে না। এখন বাক্কা সপ্তাহখানি রাগ করে আসছে, কথা বলে না। কোন সপ্তাহ? এই এক সপ্তাহ? না তাহলে এটা অনেক ওই সময়কার ঘটনা, এক সপ্তাহের কথা বলে না। তারপর পরে মানে সপ্তাহখানি রাগ করেছিল, কথা বলে নাই। পরে আবার ফোন দিয়ে মেসেজ দিয়ে বলে যে তুমি বাড়িতে গেলা, তুমি আমার নিয়ে গেলে না, আমি তোমার বলছিলাম যে আমি তোমার বাড়ি দেখবো, তোমার চাচা চাচি তোমার বাবা মারা দেখবো। তো আমি বললাম যে না, আমার চাচা তো হুট করে ডাকলো আমার কিসের জন্য, আমি গেলাম, ওরে আমি নেই। এখন তো কিছুদিন কথা বলছে গুরু, এখন আমি জানি না যে কারণ ওই মানে আমার ওই কারণটাই মানে ইয়ে ছিল শেষ, ওর কষ্টে লাগছে, ভিতরে লাগছে। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এখন যোগাযোগ বিচ্ছিন্ন। কতদিন হলো যোগাযোগ নাই? 3 বছর। হ্যাঁ, মানে ওই ঘটনার পরে আর কোনো যোগাযোগ নেই? শুনেন আমি বলতেছি, মানে শেষ ওই যে মানে আমি নেই নাই, আমার দোষ ছিল একটাই যে আমি ওর বাড়িতে কেন নেই নাই। আর ওর উদ্দেশ্য ছিল যে মানে আমার সাথে যাইতো আর আসতো না ঢাকায়, তো আমার বাড়িতে থাকতো আর ওইখানে বিয়ে মানে আমার সাথে হয়ে যেত। ওর উদ্দেশ্য ছিল এটাই। আমার পরে বলছে যে তুমি আমরা যাও না, নেও নাই কেন? আমি বললাম তো আমি তো তোমার বলছিলাম যে পরে নিব, বা তোমার মা বলছে এই যোগাযোগ আর। হ্যাঁ, তো গুরু শোনেন, পরে আমি ফোন দিই গুরু অনেকগুলা মেসেজ দিই, কোনো রিপ্লাই নেই। পরে সিম দেখি একবারে বন্ধ দেখাইতেছে, মাঝে মধ্যে অন করে 2-1 সপ্তাহ পর ফোন ঢুকে ফোন ব্যস্ত দেখায় আবার। এখন এরকম থাকতে 3 মাস পরে শুনতেছি মানে ওই যে মাসিগুরের ভাই আর কি, মানে খালাতো ভাই, ওরে বিয়ে করে নিচ্ছে। কিন্তু এটা না আপনাদের রিলিজিয়নে হয় না? হয় না তো, ওনারা করে নিচ্ছে কেমনে করে। কিন্তু আমি বুঝতেছি মেয়ে রাজি ছিল না, মেয়ে তো ওরে দাদা ভাবতো, মানে ভাই ভাবতো। এখন ও বলতেছে 3 মাস না 4 মাস পরে আমার ফোন দিয়ে এগুলো বলতেছে ও মনে আমার কি জানি করছে, জাদুটোনা করছে, এরকম করে আমার বিয়ে করছে, মানে মেয়ে বলতেছে। আমি বলতেছি তুমি যদি রাজি না থাকো তাহলে আমার কি জোরে বিয়ে করে নিব তোমারে? আমি ধরো বিয়ে করলো না, তাহলে কি লাভ হইতো তোমার? কে ওই ছেলে? ওই জাদুটোনা করেনি,
খালাতো ভাইকে বিয়ে করলো না মেয়েটা, তাহলে তোমার লাভটা কি হইতো? আমার আর লাভ কিছুদিন প্রেম করতে পারতা? প্রেম করতে পারতাম, আমি তো গুরু ওরে বিয়ে করার খেয়াল ছিল। বিয়ে করার খেয়াল ছিল না। আদৌ ছিল? হ্যাঁ, তোমার ভিতরে না বিভিন্ন রকমের কাহিনী চলতেছে যে আমার চাইতে বেশি সুন্দরী, অনেক স্টাইল করে চলে, অন্য মেয়ের কাছে ভালো বসবে দুদিন পরে, এগুলো তো ভিতরে চলতেছে। পরে তুমি তো মানে- বিয়ে করার সিদ্ধান্ত কখনই রাখোনি মেয়েটার প্রশ্নে, ওই ওর ঠিক মা না যখন- এটা? হ্যাঁ, পরে ওর মা যখন বুঝাই বলছে না, পরে ও তো 3 বছর ফ্রি হয়ে গেছে ওর সাথে, দেখতেছি মানে ওর চলাফেরা কিরকম। দেখি ভালো পাইছিল তখন ফাইনালি? হ্যাঁ, বিয়ে করার পাইছিলাম, প্ল্যান করছিলা? আমিও পাইছিলাম, ও পাইছিল, কারণ ও আমার নিজেই প্রপোজ তো করছে। তাই যদি হয়, তাহলে যখন বিয়ে করার জন্য বাড়িতে প্ল্যান করেই ফেলেছে, ওর বাড়ি রাজি যে এখানে, সেখানে তুমি সিদ্ধান্ত নিলে না কেন? আমি নেই চোরের মতো পালায় গেলে কেন? গুরু, আমি পালাই নাই তো, আমি তো বলছিলাম যে আমি তোমার বিয়ে করবো। আমি গেছি, আমার চাচা চাচি ডাকছি একটা দরকারে। না, ওটা তো ইস্যু হিসেবে ব্যবহার করেছে, তখন তো দরকারের বিষয় ছিল না এটা। না না ও যেন তোমাকে নিয়ে না যেতে পারে এবং নিয়ে গিয়ে বিয়ে করার যে প্ল্যান করতেছে সেটা তুমি জানো, সে প্ল্যানটা যেন সাকসেসফুল না হয়, সেজন্য তো গেছিলাম। গুরু, তা আমি তো চাইতেছি যে আমি সবে জানে যাতে বিয়েটা হোক আমাদের। আমি তো- তখনই তো সেদিন তো বিয়ে হয়ে যেত, হলো না কেন তাহলে? না, আমি তো চাই না যে আমার পালাই বিয়েটা হোক। পালায় কেন বিয়ে হবে? তোমার মা, তোমার শাশুড়ি, হবু শাশুড়ি এক পায়ে রেডি হয়ে বসে আছে, পালায় বিয়ের তো প্রশ্নই ছিল না। না না, ওর বাড়িতে ওর রাজি নাই যে। বাড়িতে কি রাজি ছিল না? ওর বাবা ছিল রাজি না, আর ওর মা রাজি ছিল। হ্যাঁ, মা রাজি ছিল তো প্রথম দিন মা রাজি থেকে। ছিল, মা তো রাজি থাকলে আর আমি ভাবছিলাম যে আমার বাসায় সবাই মানে জানাজানি হয়ে বিয়ে হবে। তোমার সেই বাসার কথা বলছো যে বাসা থেকে হ্যাঁ। একটা দিন একটা সুতা ভালোবেসে দেয়নি? না, তবে তুমি তো সেই বাসার কথা বলছো যে বাসা তোমাকে গুরু- উচ্ছিষ্টের মতো ওই ব্যবহার করে। আমার চাচা চাচির কাছে থাকতাম, বাবার কাছে থাকতাম না তো তখন। বিষয়টা অন্য জায়গাতে আমার মনে হচ্ছে আমরে। দিদা ছিল। বিষয়টা হচ্ছে মেয়েরা তো এই জিনিসটা বুঝে উঠতে পারলো না আজ অবধি। এটা আমার বড় একটা বাজে রিয়েলাইজেশন। একটা সেরা জায়গাতেও একটা মেয়ে যদি থাকে, সে যদি নিজেকে সস্তা করে ফেলে, তখন একেবারে নিচু জায়গাতে যে মানুষটা আছে সেও তাকে তখন ভালা পায় না। হুম, হ্যাঁ, নিচু জায়গাতে যে ছেলেটা আছে মনে করে যখন মেয়েটা চলে যায় তখন অনেকখানি ভালা পায়, তখন তার দুঃখে রাত গুজরান করে, কাঁদে, নেশা করে, আরো কত কি করে। মোল্লাব গুরু আজকে প্রোগ্রামে আসছে সেই কারণেই, যেগুলো বললে সামহাও যদি মেয়েটা আবারও ফিরে আসে, সামহাও মেয়েটার কাছে যদি এই কথাটা যায়, অথবা ফিরে না আসুক, বিয়ের সাথে যেহেতু হয়ে গেছে, অ্যাটলিস্ট জানুক যে ওর প্রতি ভালোবাসা আমার এখনো কাজ করে, অথবা আবারও ফোনে কথা হোক, অথবা একটা সেকেন্ডের জন্য কোনো একটা মোড়ে এক বাঁকে, কোনো এক পথের বাঁকে দেখা হয়ে যাক। এই হচ্ছে ছেলেদের ফিতরত, আর এই হচ্ছে মেয়েদের দুর্বলতা। এজন্য মেয়েদেরকে কখনোই accessible, একটা সমস্যা available হলো করতে গুরু। নাই। এটা আমার রিয়েলাইজেশন এই প্রোগ্রাম বহুদিন করতে করতে, যে কারণেই সময় মতো সিদ্ধান্তটা ছেলেরা ওই কারণে নিতে পারে না, যেরকম আর করতেছে গুরু- তাহলে মনে হয় খুবই সস্তা, খুবই মনে হয় অমুক, এই করতে করতে একটা ক্ষতির মধ্যে চলে যায়। আর গুরু, আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ, বলো। ওই ছেলেটা মানে ও আমার সাথে কথা বলতে দিত এখনো না। 3 বছরের সম্পর্ক, হ্যাঁ, তোমার সাথে তো ছেলেটা কথা দিয়ে বলতে দিবে না। ছেলেটা তো টার্গেট আছে মেয়েকে বিয়ে করা। হ্যাঁ, আর দিত না। তোমার মাঝে হবু মধ্যে- শাশুড়ি যে মেয়ের যে মা, সে তোমাকে পছন্দ করে, ছেলে তো চাচ্ছে যে কোনো মূল্যে তোমাকে দূরে সরাতে পারলেই ওর যে উদ্দেশ্য সেটা পূরণ হবে। এখন 3 বছর বৈবাহিক সম্পর্কে এখন ওদের। আর ওই মেয়ে বলতো যে আমরা পালাই বিয়ে করবো, কোর্টে যাই বিয়ে করবো, কেউ না জানাই বিয়ে করে নিবো। আর আমি ভাবছিলাম যে আমার পাড়া প্রতিবেশী বাসায় সবাই যারা আছে সবাই জানাই শোনাই বিয়ে করবো। তোমাদের বয়স তখন কি মানে সাবালক তোমরা দুজনেই? ওর বয়স একটু কম ছিল, আমার ছিল ধরেন 18-19 মতো। আমার বয়স এখন 24 বছর চলতেছে। বিয়ের জন্য ছেলেদের তো 21, মেয়েদের 18 মোস্ট প্রবাবলি, তাই তো? সো ওটা তাহলে যৌক্তিক জায়গায় ছিল না। এনিওয়ে, এখন কি অবস্থা? কত বছর সংসার করতেছে? ওই খালাতো ভাইয়ের সাথে বিয়ে করছে, রাইট? হ্যাঁ, খালাতো ভাইয়ের সাথে বিয়ে করছে। কত বছর? আজ 3 বছর। 3 বছরে বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার মানে ধরেন আমাদের 20 দিনের মাথায় একটা অনুষ্ঠান হয় মুখে বাচ্চা হইলে। হ্যাঁ, ওই অনুষ্ঠানের দিন আমার ফোন দিয়ে বলছে যে আমার তো বাচ্চা হয়েছে, তুমি মামা হয়েছে, এই তো খুশি। আমি তুমি বলতেছে, তা আমি বললাম যে ভালোই তো। তা আমি বললাম যে তখন তুমি কই থাকো? বললাম না, ঢাকা থাকি না এখন। ও মানে যখন প্রথম বিয়ে করছে ওরা প্রথম বিয়ে মানে 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 প্রথম বিয়ের প্রথম ওরা আবার পালাই বিয়ে করছে, মানে ওদের বাড়িতে আবার জানাই নাই। ওরা ঢাকায় বিয়ে করে প্রথমে ঢাকায় থাকতো। ওই মেয়েদের ছেলেও চাকরি করতো, ওর খালাতো ভাই, আর মেয়ে তো আসছিলই, বাসায় চাকরি করতো। পরে ওই মেয়ে বাসা থেকে পালাই গেছে ওইখানে, মানে ওরা তো ও বলতেছে আমার জাদুটনা করে নিয়ে গেছে। সেই জন্য মেয়েটার প্রতি অভিমান হয় তোমার? না, আমার গুরু অভিমান হইতো না।
আর এখনো হয় না। ও তো আমারে ফোন দিয়া বলতো যে আমার জাদুটনা করছে, ও আমি জোরে ওরে বিয়ে করি নাই। আর ও শুধু খারাপ আমার ভাবতো গুরু, তাহলে ফোন দিয়ে মানে জিজ্ঞেস করতো না ভালো মাঝে মধ্যে ফোন দেওয়া। বাচ্চা হওয়ার পরে আমার ফোন দিয়ে বলতেছে যে আমার তো বাচ্চা হয়েছে। অভিমান হয় না মেয়েটার প্রতি? কোনো রাগটা না গুরু, আমার রাগ হয় না। অনুষ্ঠানের একদম শেষের দিকে আমার রাগ হয় না। তোকে একটা কথা বলছিলাম অমৃত, অনুষ্ঠানের শুরুর দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন, ভগবান, ঈশ্বর, স্রষ্টা কখনো পক্ষপাতিত্ব করেন না। তুই জানা তার চাইতে অনেক বড় কিছু তোর কাছে আসতে হাজির হতে বাধ্য, যেটা ভালোবাসার ডালি নিয়ে তোর জীবনটাকে ভরায় দিবে। বাট তুই কপাল পোড়া যে সময়ে সে জিনিসটা টের পাসনি। যেমন 22 দিনের মাথায় মাকে হারিয়েছিস, বাপের ভালোবাসা জীবনে চোখে দেখেছিস, সৎ মা উচ্ছিষ্টের মতো ব্যবহার করেছে, আশপাশের মানুষজনও ওই রকম ছিছি দিক দিক করেছে, জীবনে ভালো কিছু পাওয়া হয়নি। কিন্তু খেয়াল করে দেখ, যিনি উপরে বসে ক্যালকুলেশন করতেছে, তোকে দেখে ইমপ্রেসড হওয়ার মতো এমন কোনো ঘটনা হয়তো ওই ধরনের স্টাইলিশ মেয়ের নাই, বা ওরা যে ধরনের পরিবার বিলংস করে তোকে পছন্দ করে বুকে টানার মতো কথা নাই। কিন্তু যার ভগবান তার সাথে থাকে, তাতে তো তার মেয়ের মধ্যে তোর প্রশ্নে দরদ আর মায়ার ভালোবাসা তৈরি করে দিবে। কেউ কি আটকাতে পারবে? যার ভগবান সাথে থাকে, হবু শাশুড়ির ব্রেনের মধ্যে মায়া ঢুকিয়ে দেবে যে এই ছেলেটাই তোকে শেষ বয়সে দেখবে, তাই তোকে বিনা কারণে মায়া করে। না তোর টাকার জোর আছে, না তোর কথা অনুযায়ী বাপজান যে আমার চেহারা সুরতের জন্য, টাকার জন্য কেন আমাকে করছে, কারণ তোর ভগবান ওর মধ্যে মহব্বত আর মায়া ঢুকায় দিয়েছে। তাই এখন ওর মা মাঝে মধ্যে ফোন দিয়ে আমার বলে বাবা কেমন আছে, কারণ এটা তো স্রষ্টার পক্ষ থেকে ঢুকানো মায়া, এটা তো সহজে যাবে না। কিন্তু তুই তো কপাল পোড়া সময়ে যে সিদ্ধান্তটা নেওয়া উচিত, যেভাবে ওর সাথে থাকা উচিত, থাকা হয়নি। সিগনিফিকেন্টলি তোর তরফ থেকে এমন কোনো গল্পের কথা শুনিনি যেভাবে মেয়েটা তোকে সাপোর্ট করেছে বাপজান। কখন কাপড় চোপড় লাগবে, টাকা পয়সা লাগবে, ইভেন দো একটা মোবাইল একটা ওই বয়সী মেয়ে বা ছেলের জন্য জানের চাইতে জরুরি। তার তো প্রাইভেসিও থাকতে পারে, কেউ ফোন দিতে পারে, অনেক ঘটনা করতে পারে না, তার সাথে কারো সম্পর্ক থাকতে পারে, তুই তো সব জেনে যাবি। সেই ফোন আবলীলায় দিয়ে দিচ্ছে, তুই একবার বলছিস তাই। এই সম্পর্কটা আমার কাছে মনে হচ্ছে স্রষ্টার থেকে দেয়া স্পেশাল একটা গিফট ছিল তোর জীবনে। তুই কপাল পোড়া, তুই সময় জিনিসটা ধরতে পারিসনি। এভাবেই কিন্তু আমাদের ভগবান স্রষ্টা আল্লাহ যে নামেই ডাক না কেন তাকে আমাদের জীবনের বিভিন্ন টার্নিং পয়েন্ট, বিভিন্ন রকমের গিফটের ব্যবস্থা করে রাখেন। এই জন্যই তখন অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি পক্ষপাত দুষ্ট নন। তিনি অবশ্যই তার বান্দার জন্য এক এক সময় এক এক প্ল্যান করে রাখেন। বান্দা যদি সে প্ল্যান না বুঝতে পারে, সেটা কার দোষ? ওই জায়গাতে থাকলে, ওইরকম লুকোচুরি না খেলে, মায়ের সাথে আরো সম্পর্ক ডেভেলপ করে ওকে বুঝিয়ে, যেহেতু মা পক্ষে আছে, মেয়ে পক্ষে আছে, আরো পরিবারের লোকজন, যেহেতু বারবার ওই বাসাতে তুই যাচ্ছিস, সবাই পক্ষে অনেকেই ছিল, বাবাকে পক্ষে করে আনুষ্ঠানিকভাবে বিয়ে করাটা খুব টাফ কিছু ছিল না। ওই ব্যাখ্যা তুই আমার দিস না অমৃত। এতে কি করতে হতো? আরেকটু সম্পর্কের মাত্রা বাড়িয়ে দিতে হতো। এটা কি করতে হতো? কাজের মাত্রা বাড়িয়ে, টাকা পয়সা ইনকামের মাত্রা বাড়িয়ে দিতে হতো। একতরফা শুধু নেয়া না, তোকেও দেয়া, ওই পরিবারে দেয়া, তার বাবার জন্য দেয়া, এই করা সেই করা। এই যে বিয়েতে যাচ্ছিস, বোনের বিয়েতে কত সুযোগ তৈরি হয়েছে তোর, সেখানে ঢুকে যাওয়ার, সেই সুযোগগুলো কি পুরো অ্যাপ্লাই করেছিস? তুই করিসনি। বিনিময়ে তুই ওর কাছে বারবার হাত পেতেছিস, অথবা ও তোকে দিয়েছে। কিন্তু তোর জায়গা থেকে বহু কিছু উদ্যোগ গ্রহণ করেছিস, এটা পারতিস তুই। এবং যে সুযোগ, যে এক্সেস তুই পাইছিস ওই পরিবারে, বিশ্বাস কর, তোকে কপাল পোড়া বলছে, অন্যভাবে নিস না অমৃত। তুই ছাড়া পৃথিবীর সমস্ত ছেলে জায়গাতে এই সুযোগটা যদি পায়, রাজকন্যা হাতে, রাজকন্যার মা হাতে, ওদের সমস্ত অকেশনে যাচ্ছিস তুই, মা স্পেশাল ওগুলো দিচ্ছে, ঢাকা থেকে আসলে একা আসবে না, অমৃতের সাথে আয়। তোরা তো 1/4 জামাই হিসাবে মেনে নিয়েছে, শুধু জামাই ষষ্ঠীর আয়োজন করাটা বাকি, এই তো। হ্যাঁ, তো তোর এই জায়গাতে যে জিনিসগুলো করার উচিত ছিল, দরকার ছিল, যে অ্যাক্টিভিটি গেলে করার কথা ছিল, তুই কিচ্ছু করিস না। একতরফাভাবে শুধু মেয়েটাই করেছে। কখনো কিছু দিয়েছে তোকে, অথবা তুই তার কাছে চাইছিস। কিন্তু তুই যদি আরো কাজের মাত্রা বাড়িয়ে দিতে, তুই তো পরিশ্রমেরই বয়স তখন, আরো 2-4টা কাজ কর, আরো পরিশ্রম কর, আরো কষ্ট কর, করে ওই টাকা ইনকাম কর, করে বাবার জন্য অমুক নিয়ে যা, তার জন্য তমক নিয়ে যা, মায়ের জন্য অমুক নিয়ে যা, ওই বাড়ির সাথে উঠা বসার মাত্রা, যোগাযোগের মাত্রা আরো বাড়িয়ে দে। বাড়িকে রাজি করতে কয়দিন লাগে? তাহলে কয়দিন লাগে? যেহেতু সুযোগ সব পেয়ে গেছিস তুই, কয়দিন লাগবে বাড়িকে কনভিন্স করে বিয়ে করতে? বেশি দিন লাগবে না। উদ্যোগগুলো গ্রহণ করেছিলি কি তুই? তাহলে কি কপাল পোড়া কে তুই না? নিজের কপালকে নিজে পোড়াসনি? স্রষ্টা কি তোকে দারুণ একটা দেন, দারুণ একটা গিফট, দারুণ একটা কিছু দিয়ে দিয়েছিল না? আমার ধারণা যে মেয়েটা যেভাবে আসছিল, যা বর্ণনা শুনতেছি, যে কেয়ারিংনেস এর বর্ণনা আমি শুনতেছি, এই মেয়েটাকে ঘিরেই তোর জীবনের যা কষ্ট পেয়েছিলি তুই, বাকি জীবনগুলোতে 3 থেকে 4 গুণ ভালো লাগাতে তোর জীবন ভরে যেত। কারণ মেয়েটা অনেক স্মার্ট,
স্মার্ট ছিল গুরু। অসম্ভব স্মার্ট। জি। এই পৃথিবীকে যুদ্ধ করে জয় করানোর জন্য যে ধরনের স্মার্টনেস দরকার একটা মেয়ের পক্ষে সেটা ছিল, এবং তোর সংসারকে ঘুরিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগতো এই মেয়েটা করতো। আর তুই যেটা ভয় পাইছিস আন্দাজে আন্দাজে, 3 বছরে সেই জিনিসগুলো কি দেখেছিস সেই মেয়ের মধ্যে? যে আরেকজনের সাথে ভেগে যাচ্ছে, আরেকজনের সাথে সম্পর্ক করতেছে, বা তোকে ভায়োলেট করে অন্য কিছু করেছে, তাহলে তুই ওই ছেলের সাথে সম্পর্ক তো আগেই করতে পারতো। আরো অনেকে ওর পিছনে পিছনে লেগেছে, সেগুলো করতে পারতো। দেখছিস কখনো? না। হ্যাঁ, তাহলে তো এগুলো সব অহেতুক ভীতি ছিল তোর। নিজের কপাল নিজেই পোড়াইছিস তুই। এমন কেয়ারিং মানুষ, এমন ভালোবাসা, বউ আসে শোন, কিন্তু এমন কেয়ারিং মানুষ, এমন ভালোবাসার মানুষ, এগুলো খুব বেশি পাওয়া যায় না আসলে। কিছু বলার থাকলে আরো কিছু শুনতে চাই, যদি আর কিছু বলার থাকে, বাট কথাগুলো তো সত্য। অ্যাটলিস্ট অমৃত এটা ডিমান্ড করে মেয়েটা। কিছু বলার নাই গুরু। হ্যাঁ, এই মেয়েটার জন্য দোয়া কর, মেয়েটার জন্য ভালোবাসার কথা বল, ওর বাচ্চার জন্য ভালোবাসার কথা বল, আশীর্বাদ করি যাতে ও ভালো থাকে। এগুলো বলতে থাক, অনেক কিছু ধরে বল, কারণ তোর মুখ থেকে অনেক ভালো ভালো কথা মেয়েটা এই প্রোগ্রামটা অবশ্যই আমাদের শুনবে বা দেখবে, সে ডিজার্ভ করে। শুনে না গুরু এগুলো। কখনো না কখনো ওর কাছে যাবেই। তুই অনেক ভালো ভালো কথা বল, যেটা তার সম্বন্ধে তোর কখনো আর মেয়ের সাথে দেখা করার ক্যামেরার দিকে তাকিয়ে চেষ্টা করবি না, কিন্তু অনুরোধ অমৃত, মেয়েটার সাথে দেখা করার চেষ্টা করিস না। না গুরু। ওর সাজানো সংসারকে নষ্ট করিস না আর। হ্যাঁ, এখন ক্যামেরা দিকে তাকিয়ে চাইলে ওর সাথে আমি দেখা করতে পারতাম। প্লিজ করিস না। ওর বিয়েটা হয়েছে কারণ আমার মামার বাড়ির পাশেই গ্রামে। প্লিজ করিস না, কিন্তু আমি যাই নাই। যাস না। 3 থেকে 3.5 আবার বছর হয়ে হয়তো গেছে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। আমি যাই নাই। ওর বাচ্চা যখন হয়েছে তখন বলছে আমার ফোন দিয়ে যে আমার বাচ্চা হয়েছে। দোয়া করে দে, কথা তুমি বল, ভালো আছো? কি কি তোর ভিতরে কাজ করে, ওকে উদ্দেশ্য করে বল কথাগুলো। নাম বলার দরকার নাই, ওকে উদ্দেশ্য করে বল তোর মনের মধ্যে কি কাজ করে। এই যে ক্যামেরা, মেয়েটা যদি কখনো দেখে তো দেখলেই বুঝতে পারবো যে তুই ওর চোখ রেখে কথা বলছিস। যে ক্যামেরার দিকে তাকিয়ে বল, বল কি কি ভিতরে কাজ করে ওর জন্য, সে ভালোবাসা দোয়ার কথাগুলো বল। গুরু অনেক খারাপ লাগে ওর জন্য। ও যে আমার দোস্ত ছিল একটা, ওর যে আমি বাড়িতে নিয়ে আসি নাই। আমার একটাই দোস্ত ছিল, যে ওর কথা ছিল যে ও আমার সাথে আসবে আর যাবে না। এই জন্য আমারই ভুল ছিল গুরু। না, আপনি ভাবতেছেন আপনি শুধু ওকে ঢাকায় বাড়িতে নিয়ে যাননি, এই একটা সমস্যা, কিন্তু মেয়েটার কাছে তো এটা সমস্যা না। মেয়েটার কাছে পুরো জীবন, যা ও আপনার সাথে সংসার করবে, একটা ফ্যামিলি হবে, ও আগেই ভাইবে নিচ্ছে আপু। হ্যাঁ, কিন্তু এই পুরো স্বপ্নটা ওর ভেঙে গেল না। তাহলে আপনি কেন বলতেছেন যে শুধুমাত্র আমি তোমাকে নিয়ে যাইনি, এটার কারণে তুমি আমাকে এইভাবে করে ছেড়ে দিলে? বিষয়টা তো না, আপনার কাছে তো শুধু ওই একটা বিষয় ছিল, মেয়েটার কাছে পুরো একটা সংসার, একটা ফ্যামিলি, একটা জীবন। একদিন 2 দিন তো না, প্রায় 3 বছর। কতদিন সম্পর্ক করেছিস? 3 বছর, 3.5 বছরের মতো। 3.5 বছর। তবে এই 3.5 বছরে আপনি কি পরিমাণ সাপোর্ট এই মেয়েটার কাছ থেকে পেয়েছেন বলো? আমি অনেক, বললাম না, আমি প্রথম যখন ঢাকায় আসছি, ওটা তো শুনেছি এরকম ঘন ঘন কতবার টাকা না হয়েছে আনুমানিক? টাকা ও আমার ফোনে যদি টাকা থাকতো না, ও ফোনে টাকা দিয়ে দিত। SMS যদি থাকতো না, ও 50 বড় টাকা। কোনো কাজ করে না, বহু কষ্টের টাকা বেচারা, মানে অত স্বামী হিসেবে মেনে নিচ্ছে, ওকে টাকা দিলে ক্ষতি কি? এই হচ্ছে ওর মানসিকতা। ও আমার SMS ছাড়া দিত, ফোনে টাকা থাকলে না থাকলে টাকা ছাড়া দিত। মাঝে মধ্যে যে পূজা টুজা আসলে টাকা দিত, 1500 টাকা। আমি কিন্তু কিছুই দিতাম না ওরে। কি সোনার হরিণ আপনি! দিতাম না ওরে গুরু। আমি যে বললাম না যে হয়তো আমার হয়তো মন দিয়ে নাও ভালোবাসতে পারে, আমার ভিতরে আর কি এটাই কাজ করতো। 3 বছরে বুঝতে পারিসনি? 3 জন তোর দ্বারা সম্ভব না। পরে এটা বুঝতে পারছি। এটা মানে আপনার প্রথমে মনে হইতো সে আপনাকে মন থেকে ভালোবাসে না। পরীক্ষার পরে এটা আসলে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। হ্যাঁ, ওই কমপ্লেক্স থেকেই তো। কারণ আমি যে বললাম না যে মেয়েটা তো সুন্দর ছিল গুরু। কয়দিন লাগে বুঝতে? কিন্তু ওই মেয়েটার চোখে আপনি সুন্দর ছিলেন। 3 বছর ধরে, 3.5 বছর ধরে আর কতদিন লাগে বুঝতে? আমরা তো একবার দেখি পরেরবার কবুল বলে ফেলছি বিয়েতে। তো 3.5 বছরে বুঝিস না, তো 3.5 জন্মে তো বুঝবি না। জীবনে আর প্রেম আসছিল? প্রেম আসছে, আবার ভেঙে গেছে। তোর আর হবে না সব ভাঙছে। তবে এখন একটা আছে, তইলে বিয়ে, মানে আলাপ চলতেছে, ওইটাই। বিয়ে করে ফেলিস, তুই আর প্রেম করতে যাস না ভাই, আমার অনুরোধ। আর তোর মামা মামি মনে হয় তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, রাইট? মামা মামি আর আমার চাচা চাচি। আমার একটা চাচা, যখন ওই যে আমার জন্মের সাথে সাথে আমার চাচা যে নিয়ে আসছিল পালায়, হ্যাঁ, ওই কাকা, এদের সাথে পরামর্শ করে ওদের পরামর্শ অনুযায়ী বিয়ে করিস। আমরা দোয়া করি যে তোর স্রষ্টা যেন অবশ্যই ভালো কোনো মানুষ তোর জীবনে মিলিয়ে দেয়। আর তুই আসিস, প্রেম করতে যাস না। তোর সমস্যাটা কোথায় হবে জানিস? তুই সবার মাঝে মেয়েটাকে খুঁজবি। এই মেয়েগুলো উপর থেকে আসে, কারো জন্য তোর ভগবান,
তোর জন্য নির্দিষ্ট করে মেয়েটাকে পাঠিয়েছিল, তুই তার ইশারা বুঝতে পারিসনি। আর এই মেয়েকে যদি আরেকজন মেয়ের মধ্যে যদি এই মেয়েকে খুঁজতে যাস, তাহলে কারোর সাথে তো সম্পর্ক আর ভালো হবে না। সো কারোর সাথে একে মিলাতে যাস না। একে কিছু দিসনি তুই, শুধু নিয়েছিস ভালোবাসা, প্রেম, টাকা, কেয়ারিং, সবকিছু শুধু নিয়েছিস, তুই কিছু দিতে পারিসনি। যত্ন করতে জানতে হয়। ভালোবাসা কোনো গ্যারান্টেড জিনিস না, ওকে যত্ন করতে হয়। গুরু এখনো মাঝে মধ্যে ফোন দেয়, কিন্তু আমি ও যে নাম্বার দিকে ফোন দিব, আমি পরে ওই নাম্বার ফোন দিয়ে ও ব্যস্ত দেখায়, বন্ধ দেখায়, কিন্তু ব্লক করে দেয়। ঠিকই করে। ও দেখবেন ও ঠিকই 1 মাস 1.5 মাস 2 মাস পরে ও ফোন দিয়ে ওর ভিতরে কাজ করে, তাই ওর ভিতর থেকে যায়নি। আমাকে হাত ধরে একটা অন্য কথা দিয়ে যায়। আমি কত মানুষ যে আমাকে কথা দিয়েছে, এদের মিথ্যা কথা দিয়ে তো কর্ম শুকায় যাচ্ছে না, এই কারণে কথা দিয়ে যা যে আর যাই করি সে মেয়ের সাথে নিজে থেকে যোগাযোগ, প্রেম প্রীতির কথা, ভালোবাসার কথা বলতে যাবি না কখনো সামনাসামনি। করবো না, না ঘাড়কা না ঘাটকায়, মেয়েটা কোনো দিকেরই থাকবে না তখন। না গুরু, তুই নিজের কপাল পোড়াইছিস, সেই কপাল নিয়ে তুই তোর মতো ভালো থাক, কিন্তু মেয়েটাকে ভালো খারাপ রাখার অধিকার তো নাই। ও ভালো থাক ওর জায়গাতে, কখনো যোগাযোগ করবি না। চাইলে গুরু আমি আরো আগে যাইতে পারতাম ওর কাছে। ভবিষ্যতে করবি না, গোটা জীবনে লোটপালট হয়ে গেলেও করবি না। ওকে ওকে, শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে। কিছু বলার নাই গুরু, আর আমার শেষ, আমার কথা শেষ। আপনার কি আক্ষেপ হয়? আমার খুব জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, কারণ আমাদের এই প্ল্যাটফর্মেই আমরা এমন অনেক ছলনাময়ী নারীর কথা শুনেছি, যাদের 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 মানে যেই জায়গাটাতে আসলে মেয়েদের এই গল্পটা শুনে আমি সামহাও হয়তো লো ফিল করি যে আচ্ছা নারীরা এরকমও হয় বা এরকমও হয়েছে। হ্যাঁ, নারীদের সম্পর্কে আপনারা যারা গল্প শুনেন তাদের একটা অ্যাজাম্পশন আসলে কিরকম হয়, একটা ধারণা কিরকম হয়, এটা আসলে এরকম খুব কম শুনছি, কিন্তু খুবই কম শুনেছি। সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনার কি আক্ষেপ হয় এটা এই বিষয়টা নিয়ে, যে এই মেয়েটা আপনার জীবনে নাই? কষ্ট হয়? কষ্ট হয় আপু, আক্ষেপ হয়, মানে আফসোস হয়, ঈশ্বরকে রাখতে পারলাম না, ওই হয়তো ছিল। মাঝে মধ্যে যখন আমি কাজের মাথায় থাকি, যখন কাজ থাকে না, তখন এই কথাগুলো ওর মনে পড়ে। ওর জিনিস কিছু আছে আমার কাছে, ধরেন যেমন আমার গেঞ্জি নিজের পছন্দ করে ওর কাপড়ের সাথে ম্যাচ করে কিনে দিছিল, এগুলোর পরে নকশি কাঁথা কিনে দিছিল, বিছনা চাদর। মেয়েটা হয়তো যে জায়গা থেকে বিলং করে সেই জায়গা থেকে বের হয়ে এসে কয়েক গুণ বেশি স্মার্ট ছিল এটা। ওর পছন্দ মতো কয়টা জিনিস দিছিল আমারে, ওগুলা আছে এখনো রাখি। আর মাঝে মধ্যে যখন হাতে কাজ থাকে না, আমি ওই সাড়ে বাসে কাজ করি, তখন ওর কথাই মনে পড়ে। কাজ যখন থাকে না তখন আমি ওইগুলাই ভাবি, আমি কি করলাম আর কি হইল, এগুলা ভাবি করু। এই জন্য মানুষ বলে আসলে যে সময় থাকলে থাকতে থাকতে বুঝে নেওয়া উচিত, অনেকেই বলেন। যাক, আমার একটা জিনিস ভেবে ভালো লাগতেছে, যেমন অনুষ্ঠানের শুরুতে আমরা কথা প্রসঙ্গে কথাটা নিয়ে আসছিলাম যে একটা মানুষের, আমি তখন আসলে নিজেও একটু কনফিউজড ছিলাম যে তাই তো, এই যে ছেলেটার কথা, 22 দিন যেদিন জন্ম হয় সেদিনই ওর মায়ের চোখে দেখে না, 22 দিন পর মা মারা যান। বাবা প্রথম থেকে ওকে একটু নেগলেক্ট করতোই, 15-7 মাস পর তো আরো নেগলেক্ট করা, লেখাপড়া জুটে না, একদম আর্লি এজ থেকে হাড় ভাঙা খাটুনি। তাহলে আরেকজন বনানী বা গুলশানের কোনো একটা রিচ কিডের ছেলে, সে ভাঙা করে হয়তো কয়েক কোটি টাকার স্পোর্টস কার অথবা রেঞ্জ রোভার নিয়ে উড়ায় যাচ্ছে। তো এর আর ওর মধ্যে তফাৎটা কি? তাহলে কি কথা চলে আসে না যে স্রষ্টা আল্লাহ বা ভগবান, তাহলে কি তারা পক্ষপাত দুষ্ট, যে এক একজনকে এক এক ঘরে জন্ম দিচ্ছেন, তিনি দিয়ে পার্থক্য তৈরি করে ফেলতেছেন? তো ওই কথা কিন্তু মাঝে মাঝেই ব্রেনের মধ্যে ঢুকে যায়। আবার কনফিডেন্টলি কথাটা বলতে মন চায় যে না, স্রষ্টা ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না, নিঃসন্দেহে তিনি কোনো না কোনো ফরম্যাটে মানুষের ভালোবাসা দিয়ে মন আবার ভরিয়ে দেন। এদের গল্পের মধ্যে আবার চলে আসলো যে এর মতো ছেলে যে কোনোভাবেই যোগ্য না, বারবার বলতেছে সেই মেয়েটার কোনোভাবেই সে তাকে ডিজার্ভ করে না, তাহলে মেয়ের মধ্যে ওই মেয়ের হঠাৎ করে এই নাম্বারে ফোন আসলো কেন? ও কোনো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি না যে ওর কোনো একটা নাম্বারে ফোন আসবে, সেটা হয়তো উপর থেকে কেউ প্ল্যান করে দিচ্ছে, যে কারণে প্রথম মিস কল আসছিল রং নাম্বার থেকে। তারপর সম্পর্কটা তৈরি হলো কেন? ও তো অত সুন্দর জাদুর মতো কথা বলে গুছিয়ে বলতে পারে না, এখানে তো ফ্যাস ফ্যাস করে কথা বলতেছে, আমি জানি না যে শ্রোতারা কতটুকু বুঝতে পারছে বা পারেনি। তাহলে কনভিন্স হলো কেন ফোনে? আর ওই মেয়েটা আউট অফ নো হাউ চোখ বন্ধ করে ভোর রাতে ওর সাথে করে বাড়ি যেতে সাহস পাচ্ছে কেন? ওর মা এক দেখাতেই ওকে দেখে হঠাৎ করে ইমপ্রেসড হয়ে যাচ্ছে কেন? তার মানে অবশ্যই ইশারা আছে কোনো ভগবানের যে এই জায়গাতে তোর ডেস্টিনি লুকিয়ে আছে। এবং পরে দেখা গেল যে মেয়েটা কি পরিমাণ কেয়ারিং, টাকা পয়সায়, কেয়ারিং এ, ভালোবাসায় ওকে ভরিয়ে রেখেছিল 3.5 বছর।
কিন্তু সে কপাল পড়া, সে তার ইঙ্গিত বা স্রষ্টার সেই ইশারা ধরতে পারেনি, বোধহয় মেয়েটা চলে গেছে তার কাছ থেকে। তাহলে কি স্রষ্টাকে পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট বলা যেতে পারে? পারে না। সেজন্য আমার ভালো লাগতেছে যে স্রষ্টা আসলেই তিনি তার মতো করে প্ল্যান করেন এবং মানুষের জন্য এভাবে সাজিয়ে রাখেন সবকিছু। যে রিস্কের উদাহরণ দিচ্ছি, সে হয়তো ভাড়া করে গাড়ি নিয়ে যাচ্ছে ঠিকই, 10,000 টাকা খরচ করে একটা কফি শপে গিয়ে কফি খাচ্ছে ঠিকই, কিন্তু তার কপালে হয়তো মানে ভালোবাসার বিড়ম্বনায় এত দুঃখ যে সে তো হয়তো বাবা পছন্দ করে নিচ্ছে যে আমি বাবাকে বাকি জীবন শেষ করে দেবো, এত বেশি কষ্ট তার জীবনে। তাহলে কে ব্যালেন্স করতেছে? স্রষ্টা, ভগবান, আল্লাহ। এটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা যে আমরা যেন কোনোভাবে আমাদের মনের মধ্যে এরকম ভাবনা না নিয়ে রাখি যে স্রষ্টা কোনোভাবে আমাকে মনে হয় ভালো রাখেনি। অনুষ্ঠানের শেষ দিকে বাট আমার একটা চাওয়া হাত ধরে বলা হয়েছে, সেটা হচ্ছে যে মেয়ের সাথে কোনো যোগাযোগ করা যাবে না। আরেকটা চাওয়া, তুই ভালো ছেলে, আসলে একটুকু আমি পরিষ্কার হয়ে গেছি ভাই, তোকে বড় ভাইয়ের দরজা নিয়ে বলছি, তুই আসলেই ভালো ছেলে, বিধায় মেয়েটা তোকে পছন্দ করেছিল, মেয়ের মাও তোকে বলেছিল যে জামাই হিসেবে এই ছেলেকে আমরা স্বীকৃতি দিতে চাই, তুই আসলেই ভালো ছেলে। ভাই আমার, তোর জীবনে বহু কষ্ট, সেটার জন্য আমরা সিম্পেথাইজড, অনেক মায়া তোর প্রশ্নে। প্লিজ তুই নতুন করে ঘুরে দাঁড়া, পরিশ্রম কর, হালাল রুজি কর, ডেফিনেটলি তোর ভগবান তোর জন্য ভালো কিছু অপেক্ষা রাখতেছে, হয় এই পুজোতে অথবা সামনে পুজোতে। কিন্তু পরিবারের যে সম্মতি, স্পেশালি মামা মামি এবং কাকাকে সাথে নিয়ে সিদ্ধান্তটা গ্রহণ করিস, ওকে? আর ওই মেয়েটাকে কারো মাঝে খুঁজতে যাস না, তাহলে জীবনে সুখী হতে পারবি না, ওকে? ঠিক আছে, বিদায় নিই অমৃত। সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি আজ। আমাদের সাথে এভাবে কানেক্টেড থাকার জন্য বৃহস্পতি এবং শুক্রবারের সন্ধিক্ষণে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 সবার জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমি শান্ত আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী এপিসোডে আবারও কথা হয়ে যাবে। এবং যারা যারা গল্প লিখে পাঠাতে চান, আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, গল্পটা লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। এবং যেই ফেসবুক পেজটিতে এই মুহূর্তে আমাদের লাইভ দেখা যাচ্ছে, এই পেজটির ইনবক্সেও কিন্তু আপনি চাইলেই পাঠিয়ে দিতে পারেন আপনার গল্প। এবং গুরু তো বলেই দিল সব কথা, আসলে আমার নতুন করে বলার কিছু নেই, বা আবার নতুন করে আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিছু বলার নেই। তবে এরকম মানুষ আমাদের চারপাশে অনেকেই আছেন যারা আসলে বোঝেন না যে আপনার জীবনে এক্স্যাক্টলি কাকে প্রয়োজন। আপনি হয়তো অবহেলায় সেই মানুষটিকে অবহেলিত করছেন, এবং এই অবহেলা পেতে 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 ইগনোরেন্সের একটা সময় গিয়ে, মানে চূড়ান্ত একটা সময় গিয়ে মানুষ ডিসাইড করে যে আই কুইট, এরকম একটা ডিসিশন আসলে সে চলে আসে। সো যখন আপনি আপনার লাইফে এরকম একজন মানুষকে পান, যে মানুষটি যে কোনো সিচুয়েশনে আপনার পাশে দাঁড়িয়ে আছে, যে মানুষটি যে কোনো সিচুয়েশনে আপনার হাত ধরে রেখেছে, এরকম মানুষ যদি কখনো পান, কখনোই হাত ছেড়ে দিবেন না, ধরে রাখুন সেই মানুষটিকে। কারণ এই মানুষটির সাথেই হয়তো উপরওয়ালা আপনার ডেস্টিনি লিখে দিয়েছে। আমরা আবার এটাও বলি যে আমার কপালে তো ছিল না, এখন চাইলেই হয়তো অমৃত এটা বলতে পারতো যে আমার কপালে তো লেখা নাই, না হলে তো সেই মানুষটা কোনো না কোনো ভাবে আসতো। সেই মানুষটা কোনো না কোনো ভাবে আপনার জীবনে এসেছে, কিন্তু ধরে রাখার দায়িত্বটা আসলে আপনার। উপরওয়ালা ঠিকই কিন্তু আপনার সাথে পরিচয়টা ঘটিয়ে দিয়েছে এই মেয়েটির, কিন্তু আদতে এই মেয়েটিকে আপনি কিভাবে ধরে রাখবেন বা ধরে রাখতে পারেননি, এটা সম্পূর্ণ দায়ভার আপনারই। তাই আশেপাশে যত রত্নরা আছে, যত এরকম ভালো মানুষ দেখতে পাবেন, ভালোবাসার মানুষ দেখতে পাবেন, তাদেরকে ধরে রাখুন, ভালোবাসায় আগলে রাখুন, এই প্রত্যাশা। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী এপিসোডে আবারও কথা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আডিওস, শুভরাত্রি।